জি 24 ঘন্টায় 5টা 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। যোগ্য অযোগ্য তালিকা জট আরও জোরালো হচ্ছে, কারণ এখনো পর্যন্ত এসএসসি ভবনের ভিতরেই চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি আটকে রয়েছেন। প্রতিশ্রুতি, দাবি আদায়, মিছিল, গতকাল দিনভর অপেক্ষার পরেও যোগ্য অযোগ্য তালিকা এখনো কেন প্রকাশ হলো না তা নিয়ে এখনো পর্যন্ত চর্চা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন চাকরি তারা চালিয়ে যান, এখনো পর্যন্ত মাইনে নিয়ে কোনো সমস্যা হবে না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন। আর কিছুক্ষণ আগে খবর ডিআইয়ের তরফে সমস্ত স্কুলগুলোতে একটা তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই খবরে আরও আপডেট আপনাদের বিস্তারিত দেব। এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আন্দোলন কেন, ঠিক কি দাবি করছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা, আমরা সেটা খোঁজ করার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে তৃণমূলের ভাস্কর সিংহ রায় রয়েছে, আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন, চাকরিহারা শিক্ষক আন্দোলনকারী উমা দাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে। উমাদি, আপনি কোন স্কুলের? আমি মোবারকপুর হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। আপনি কোন সাবজেক্ট পড়াতেন? আমার নিউট্রিশন 11-12। আচ্ছা, কোন ইয়ার থেকে চাকরি করছেন? আমি 2016 এক্সাম দিয়েছি, জয়েন করেছি 2008। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আপাতত আমাদের আন্দোলন থেকে। না, মানে আপনার বাড়ি? আমি পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে এখানে এসে আন্দোলন চালাতে হচ্ছে এই গরমে। আচ্ছা, একটা বিষয় আমি শুরু করি। আপনি এটা দেখুন, যেখানে 31 নম্বর প্যারা নিয়ে কথা হচ্ছিল, যেখানে সুপ্রিম কোর্টের তরফে বলা হচ্ছে নির্দিষ্টভাবে যে কাউন্সিলিং প্রসেস, যেটা ভ্যালিডিটি অফ দ্য প্যানেল, সেটা হচ্ছে যেটা পেরিয়ে যাওয়ার পর, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যে কাউন্সিলিং, তাতে সুপ্রিম কোর্টের তরফ থেকে আপত্তি জানানো হচ্ছে, সেটা ভ্যালিড নয় বলে বলা হচ্ছে। টেকনিক্যালি এই জায়গা থেকে এসএসসির তরফ থেকে একটা বলা হয়েছিল, যেটা নিয়ে আপনাদের আপত্তি ছিল, যে তাহলে বাই ডিফল্ট ধরে নিয়ে যেতে পারে যে বাকিরা অযোগ্য, তার এদিকে যারা রয়েছেন, যে নামগুলো রয়েছে সেটা বাদ দিয়ে বাকি সবাই অযোগ্য বলে চিহ্নিত নন। তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছে ওটা নিয়ে তো আমরা সাধারণত বলতে পারি না, কিন্তু তাও আমাদের সাধারণ মাথায় যেটুকুনি ঢুকেছে, যে নিয়োগটা হয়েছে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে থার্ড ফেজ পর্যন্ত নিয়মের মধ্যে, বাকিটা নিয়ম বহির্ভূত কোনো কিছুই হয়নি। যেটা নিয়োগটা হাইকোর্টের রায় থার্ড পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়াদের মধ্যে, থার্ডের পর থেকে যে 8 পর্যন্ত যেটা হয়েছে ওটা হাইকোর্টের জাজমেন্টের ওপর নিয়োগ করা হয়েছিল। তো তার জন্য এটাকে জানি না সুপ্রিম কোর্ট কী বেসিসে বা কীভাবে উনি জাজমেন্ট দিয়েছেন, হাইকোর্টের রায়ে বাকি প্যানেলগুলো বা বাকি ফেজগুলো নিয়োগ করা হয়েছিল। তাহলে সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে, তাহলে বাকিদের যদি বলা হয় যে আমি সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই ওটাকে বাদ দিচ্ছি, তাহলে তো সেই বিষয়টাকে আপনাদের মানতে সমস্যাটা কোথায় হচ্ছে? না, আমরা তো কোনো কিছুতে মানতে রাজি নয়, এটা নয়। আমাদের অবজেকশন একটা জায়গায়, যে অযোগ্য এবং যোগ্য পৃথকীকরণ করতে হবে। পৃথকীকরণ করতে পারলো না বলে তো পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল। পৃথকীকরণ করতে পারলো না নয়, করতে চাইলেন না। চাইলে অনেক কিছুই হতো। আমি যদি না চাই, দেখুন কোনো ক্রিমিনালই বলবে না আমি ক্রিমিনাল, তো সেটা হচ্ছে প্রশাসন থেকে চাপ দিয়ে, সিবিআই থেকে চাপ দিয়ে ওনাকে বলতে হবে, ওনাকে প্রকাশ করাতে হবে। যদি গভর্নমেন্ট করাপ্টেড হয় বা আমাদের গভর্নমেন্ট যদি জড়িত থাকেন কিংবা এসএসসি জড়িত থাকে, তো গভর্নমেন্ট কোর্ট ওনার এগেনস্টে কী স্টেপ নিয়েছে? কেউ কি বলবে যে আমি চুরি করেছি? আপনারা এই যে এতক্ষণ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই গরমের মধ্যে, নিঃসন্দেহে মানে এটা দেখতে আমাদের অত্যন্ত অস্বস্তি হচ্ছে। আমরা চিকিৎসকদের এভাবে আন্দোলন দেখেছি, এখন শিক্ষকদের আন্দোলন দেখতে হচ্ছে। আপনার ছাত্ররা যারা রয়েছেন আপনাদের, তারা দেখছে তাদের স্যার মাস্টারমশাই ম্যাডামরা রাস্তায় বসে আছেন, খুব অস্বস্তিকর। আমাদেরও অস্বস্তি হচ্ছে, আমাদেরও খারাপ লাগছে। নির্দিষ্ট দাবিটা কি আপনাদের? নির্দিষ্ট আমাদের একটাই দাবি, যেহেতু হাইকোর্টে যে জাজমেন্ট ছিল যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ হয়নি, যার জন্য পুরো প্যানেল বাতিল, এবং সেই সেম জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে, যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব হয়নি, যার জন্য পুরো প্যানেল আবারও বাতিল। এই কারণে আমাদের একটাই দাবি যে 22 লক্ষ যে ওএমআর পরীক্ষায় বসেছিল, সেই 22 লক্ষের ওএমআর পাবলিশ করা হোক ওয়েবসাইটে, আমাদের এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করে ওইখান থেকে পৃথকীকরণ করা হোক। কিন্তু এবার ওএমআরটাই তো আসল, অরিজিনাল বিষয়টাই তো নেই। যে স্ক্যান করে রাখা ছিল তার মধ্যেও দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে পাবলিশ করবে কি, আর সেখানে যাচাই বাছাই হবে কোথায়? এবার গভর্নমেন্ট বলেছেন যে আমার কাছে মিরর ইমেজ নেই, কিন্তু সিবিআই একটা উদ্ধার করেছেন, সেটা কিছুটা নয় স্যার, পুরোটাই আছে। সেটা গভর্নমেন্ট স্বীকৃতি দিচ্ছেন না, পুরোটাই আছে।
না হলে কিভাবে ইনি এর আগে ট্রেন্টেড এবং নন ট্রেন্টেডকে উনি পৃথকীকরণ মানে করেছিলেন? আপনি বলতে চাইছেন যোগ্য অযোগ্যের পুরো বিষয়টাই সিবিআইয়ের হাতে আছে, হ্যাঁ। সরকার চাইলে এটা করতে পারতো, ইচ্ছা করে করেনি। ইচ্ছে করেই করেনি। কারণ দেখুন, সিবিআই যখন অভিজিৎ গাঙ্গুলির কাছে ছিল ব্যাপারটা, হাইকোর্টে ছিল, অভিজিৎ গাঙ্গুলির রায়ে সিবিআই নিয়োগ করা হয় এবং সিবিআই একটা উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে সম্ভবত 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেন। সেখান থেকে ওই হার্ড ডিস্কের ভিত্তিতে উনি কিছু জনকে বাদ দেন, তারপরে আমাদের কেসটা কন্টিনিউ হয়। এরপরে দেখা গেল কি, যদি সিবিআই রিপোর্ট ভ্যালিড না হয়, কিন্তু উমাদেবী এটাও বুঝুন যে 6 বা 8 হাজার যেটা বাতিল হয়েছিল, তারপরে যখন ওটাকে আবার চ্যালেঞ্জ করা হলো, তারপরে দেখা গেল বাকি যেটা রয়ে গেছে সেটা বাছাই করে আলাদা করা সম্ভব হচ্ছে না। কারণ একরকম ভাবে তো দুর্নীতি হয়নি, দুর্নীতি অন্তত 6 রকম ভাবে দুর্নীতি হয়েছে। হ্যাঁ, সিবিআই যে লিস্টটা দিয়েছে তাতে কিন্তু 6 রকমের দুর্নীতিকে পৃথকীকরণ করে নাম দিয়েই করা আছে। যদি গভর্নমেন্ট সেটা বাঁচতে চাইছেন না, উনি ইচ্ছে করেই চাইছেন না, কারণ সিবিআই কপিটা আমাদের সবার প্রত্যেকের কাছে ছিল, আমরাও দেখেছি। সিবিআই কপি যদি আপনারাও দেখান বা চ্যানেলেও যদি আপনারা দেখান, আপনারা দেখতে পাবেন যে ওখানে প্রত্যেকটা দুর্নীতিকে পৃথকীকরণ আমি আপনার কাছেই আবার আসবো। এই মুহূর্তে যে খবর আমি শুরুতেই দিলাম যে একটা তালিকা কিন্তু পাঠিয়ে দেয়া হয়েছে, আপাতত যারা অযোগ্য বলে চিহ্নিত নন তাদের তালিকা শিক্ষা দপ্তর জেলায় জেলায় পাঠিয়ে দিল এবং সেই তালিকা অনুযায়ী তারা আপাতত ক্লাস করতে পারবেন, এমনটাই এসএসসির তরফে একটা তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা দপ্তরের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই তালিকার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং যেরকম 31শে ডিসেম্বর অবধি কাজ করার কথা বলা হয়েছে। ফলে আপাতত আপনারা তো কাজে জয়েন করতেই পারেন। উমাদেবী, কাজে আমরা জয়েন তখনই করব, মানে আমি বলছি তালিকা নিয়ে যে সমস্যাটা ছিল, কেন তালিকা প্রকাশ করা হচ্ছে না, এই যে দাবিটা ছিল, মোটামুটি তালিকা তো পৌঁছে গেছে স্কুলে। না, যে তালিকাটা প্রকাশ হয়েছে আমি সম্পূর্ণভাবে জানতে পারিনি সঠিক কিনা, আমি যেটুকুনি খবরে দেখলাম, নিউজে দেখলাম, যে তালিকাটা প্রকাশ করা হয়েছে ওখানে যোগ্য এবং অযোগ্য কোনোভাবেই পৃথকীকরণ করা হয়নি। যতজনই চাকরিরত ছিল সবাই লিস্টটাই ডিআইকে দিয়ে, মানে যারা আপনি বলছেন যারা অযোগ্য, হ্যাঁ, তাদেরও তালিকায় নাম আছে। হ্যাঁ, কোনো পৃথকীকরণ নেই। যেই 17,206 জন পরীক্ষায় বসেছিল বা চাকরি পেয়েছিল, ওদের প্রত্যেকেরই নামের লিস্ট আছে। যদি পৃথকীকরণ করা হতো ওখান থেকে মাইনাস হতো। আচ্ছা, একটু ভাস্করদার কাছে আসবে। ভাস্করদা বলুন। ভাস্কর, গুরুতর অভিযোগ, মানে যে তালিকা পাঠানো হয়েছে, আমি আরও আমাদের প্রতিনিধিকে একটু যোগাযোগ করার চেষ্টা করছি শ্রেয়সীর সঙ্গে, আমি ডিটেলটা নেব, তবে তার আগে যেটা উমাদির মতন যারা আন্দোলন করছেন তাদের দাবি যে কোনো আলাদা করা হয়নি, একেবারে সরাসরি সবাইকে কাজের যুক্ত হওয়ার কথা বলা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল। সুপ্রিম কোর্ট থেকে যেটা বলা হয়েছে যে যারা যোগ্য প্রার্থী তারাই কিন্তু কাজে যোগ দেবেন এবং তারাই কাজ করবেন এবং তাদের লিস্টটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, তারাই মাইনে পাবেন। যারা অযোগ্য তাদের লিস্ট পাঠানোর প্রশ্ন নেই, তাদের মাইনে পাওয়ারও কথা নেই। কিন্তু এখানে যারা যোগ্য হিসাবে মানে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যে কেন এখানে আন্দোলন করছেন বা এসএসসি ভবন বা ওই অঞ্চলের মধ্যে বসে আছেন তার সামনে, তারা কি চাইছেন? তোমার কাছে আসবো, একটু তোমাকে থামাচ্ছি। আমি এই লিস্টটা নিয়ে আরেকটু আপডেট নিয়ে নেবো। শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রেয়সী, একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি, স্কুল শিক্ষা দপ্তর থেকে সমস্ত রাজ্যের যারা ডিআই অর্থাৎ যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছে তাদের কাছে কিন্তু এই যোগ্যদের যে তালিকা, অর্থাৎ যেটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিতে যারা এখনো পর্যন্ত যাদেরকে সেক্ষেত্রে টেন্টেড বলা যাচ্ছে না, সেই তাদের যে তালিকাটা, সেই তালিকাটা স্কুল শিক্ষা দপ্তর গোটা রাজ্যের যারা ডিআই রয়েছেন, ডিআই এর কাছে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো। আজই এই তালিকা সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল এবং সেই তালিকাটাই কিন্তু কার্যত পাঠিয়ে দেওয়া হলো এক্ষেত্রে ডিআইদের কাছে। এবং নির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে বা স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশে বলা হচ্ছে যে এক্ষেত্রে এই তালিকা অনুযায়ী অর্থাৎ যোগ্যদের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী কিন্তু কার্যত পরবর্তী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো নেওয়ার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এক্ষেত্রে 17 তারিখে মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টটা যাতে ইমপ্লিমেন্টেড হয়, সেই বিষয়টাই কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। ভাস্করদা, আমি তালিকার ছবিটাও দেখাবো, দেখাতে দেখাতে ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, মাইনে পাবেন তাদের লিস্টই পাঠানো হয়েছে, তারাই কাজে যোগদান করবেন, এটা তো দিনের আলোর মধ্যে পরিষ্কার। 17,206 কথা বলা হচ্ছে, তারা তো যোগ্য। সুতরাং এখানে তাদের এই অবস্থানের পেছনে কি উদ্দেশ্য সেটা বোঝা যাচ্ছে না। আর লড়াইটা কিভাবে লড়বে? লড়াইটা তো
আইনের লড়াই, কোর্টের লড়াই, সেখানে এসএসসির সামনে অবরুদ্ধ করে রাখা এবং যা যা চাওয়া হয়েছে এসএসসি তরফ থেকে কোর্টে সেটা দেওয়া হয়েছে, কোর্ট এটার উপর ভিত্তি করেই রায় দিয়েছেন। সুতরাং এই যে তালিকা চেয়ে যেভাবে অবস্থান করা হচ্ছে এটা মনে হয় সঠিক হচ্ছে না। আজকে কি ইনারা এন্টার প্যানেলটা যে বাতিল করা হয়েছিল যে সময়, সেখান থেকে আইনের মাধ্যমে যারা যোগ্য তাদের মাইনে পাওয়া এবং তাদের কাজে যোগদান করার যে অর্ডার পেয়েছে রাজ্য সরকার, এবং সেই নির্দেশটা তাকে মানতেই হবে, কারণ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের বাইরে কেউ যেতে পারে না। এবং রিভিউ পিটিশন যেটা বলা হচ্ছে, রিভিউ পিটিশন করার ক্ষেত্রে এমন কোনো পদক্ষেপ যাতে না নেওয়া হয়, সরকার সেটা দেখতেই হবে, এসএসসি কে দেখতেই হবে, যেখানে রিভিউ পিটিশনের ব্যাপারটা কিন্তু লঘু হয়ে যায়। সুতরাং রিভিউ পিটিশন হবে। এই লড়াইটা আইনের লড়াই, যে লড়াইয়ে মানে জেতা গেছে, রাজ্য সরকার জিতেছে, মধ্যশিক্ষা পর্ষদের একটা জয় হয়েছে। সেখানে আপনারা এরা যারা মানে শিক্ষক শিক্ষিকা তাদের অবস্থান এখন স্কুলের বাচ্চাদের সমস্যাটা কোথায় হয়ে যাচ্ছে? সমস্যাটা হয়ে যাচ্ছে যে এসএসসির বিরুদ্ধেও তো এসএসসির একাধিক কর্তা ব্যক্তির বিরুদ্ধেই তো দুর্নীতির অভিযোগ। মানে আমি কারুর মানে অভিযোগটা এটা, আমি অভিযোগের কথা বলছি যে আমি আমার বিরুদ্ধে অভিযোগ উঠলো, আমি কারুর বাড়িতে ডাকাতি চুরি করে আসলাম, তারপরে আমি তাকে গিয়ে বলছি তোমার কি চুরি গেছে দেখো, আমি সব দেখে নিচ্ছি। সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে। না, সমস্যাটা এখানে নয়। আজকে এসএসসির বিরুদ্ধে যে অভিযোগ, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এই অভিযোগগুলো সিবিআই কে করুক, যাদের তদন্তকারী সংস্থা। এই অভিযোগগুলো আপনি বলে দিলেন যে উনি অভিযুক্ত, ইনি অভিযুক্ত কে সেটারই তো মানে খোঁজ চলছে, সেটার উপরে ভিত্তি করে তো সব রায় দেওয়া হচ্ছে। 22 সাল থেকে খোঁজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত আপনারা খোঁজ করবেন? 22 সাল থেকে খোঁজ শুরু করেছেন, হাইকোর্টে হেরেছেন, সুপ্রিম কোর্টে হেরেছেন, তারপরে আবার হচ্ছে মিসলেনিয়াসের অ্যাপ্লিকেশন করে এখানে আমাদেরকে নিয়ে নাটক করা হচ্ছে, আমাদেরকে বারবার বলা হচ্ছে অযোগ্যদের লিস্ট দিন। আপনারা অযোগ্যদেরকে কেন টার্মিনেশন লেটার ধরাচ্ছেন না? আমি অযোগ্যদেরকে টার্মিনেশন লেটার ধরানো হোক। আচ্ছা ভাস্করদা একটু সংক্ষেপে, আমি প্রীতমের কাছে আসবো। অযোগ্যদের টার্মিনেশন লেটার কেন ধরানো হচ্ছে না, এই প্রশ্নটা উঠছে। সেটা তো টার্মিনেশন লেটারটা ধরানো হবে কি হবে না সেটা তো আইনি বিষয়। আপনি চাকরি করছেন, আপনি মাইনে পাচ্ছেন, আপনি যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন, অন্যরা অযোগ্য কি অযোগ্য নয় সেই লিস্টটাকে নিয়ে আপনি কেন ভাবছেন? আমি ভাবছি এই কারণে আমি 60 বছরের স্থায়িত্ব নিয়ে স্কুলে চাকরি পেয়েছি। সরকারি চাকরি দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য। এই বাজারে, এই দুর্নীতির বাজারে আমরা 60 বছরের স্থায়িত্ব নিয়ে এত দুর্নীতির মাঝখানেও যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি। অথচ আপনি আমাকে বলতে পারেন না 6 মাসের চাকরি করুন, তারপর আপনি নতুন পরীক্ষায় বসুন। আপনারা মাইনে নেবেন না তো? রাস্তায় আমরা কেন মাইনে নেব না? আমরা চাকরি পেয়েছি, আমরা কারো দয়াতে চাকরি পাই, আমরা কেন মাইনে নেব না? ছাত্রদের পড়াবেন না, দারুণ ব্যাপার। আচ্ছা আসবো ভাস্করদা, আসবো। আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। মুশকিলটা হচ্ছে এই ধরুন, যেমন মমতা ব্যানার্জি নিজেকে চোর বলছেন এবং আজকে সবচেয়ে মানে সাংঘাতিক একটা পর্যায়ে সমাজকে নিয়ে এসছে। যারা টিচার উনি যোগ্য না অযোগ্য আমি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি বলতে পারবো না। সেম যারা ওনার কাছে পড়াশোনা করবেন, তারা জানে না যে আমাকে যারা পড়াচ্ছে তারা যোগ্য না, এই জন্য ওখানে বসে রয়েছেন। তারা মেরুদণ্ড বিক্রি করে দেবে না মমতা ব্যানার্জির মতো। মমতা ব্যানার্জি নিজে চোর এবং এই যারা শিক্ষক যারা পড়াশোনা করে আজকে চাকরি বাকরি পেয়েছেন তাদের চাকরিটা উনি বিক্রি করেছেন এবং তাদের চাকরিটা আজকে ওনাদেরকেও চোরে প্রমাণিত করছেন। ওনাদেরকে কারণ ওনাদের কী দাবি? মুখ্যমন্ত্রীর কাছে যদি যোগ্য অযোগ্য লিস্ট থাকতোই তাহলে তো এত এই বিপর্যয় আসতো না ওনাদের আজকে এই ঠাটা গরমে ওইখানে বসে থাকতে হতো। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীরই করা, মুখ্যমন্ত্রীরই এই ক্যাবিনেটের লোকজন আজকে জেলে আছে চাকরিটা বিক্রি করে দেওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রী মেদিনীপুরে বলছিল না যে আরে সরকারের কাজ তো চাকরি দেওয়া, সরকারের কাজ মাইনে দেওয়া, আপনাদের কি চিন্তা? কিন্তু সরকারের কাজ যে চুরি করা না, চুরি যে আপনি করেছেন সেটা আপনি বলছেন না। আজকে ওনারা কিসের জন্য বসে রয়েছেন? ওনারা বলছেন যে আমরা যে যোগ্য, আমরা সসম্মানে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে যাব, আমার এই সম্মানটা ফিরিয়ে দিন। সেই সম্মানটা আজকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী কি করলেন? নাটকটা কি করলেন দেখুন। এই কয়েকদিন আগে বলেছিলেন যে 21 তারিখ ওনারা লয়ারদের সাথে কথাবার্তা বলে পুরো তালিকা প্রকাশ করবেন। গতকাল তালিকা প্রকাশ করা হলো না। এই যে আজকে যে লাগাতার এনারা যে ওখানে আন্দোলন করলেন, সেই আন্দোলনের ফল আজকে কোনো লিস্ট পাঠিয়ে দেওয়া হল। আর লিস্টটা যদি থাকতোই এটা তো সবার আগে সুপ্রিম কোর্টে জমা দিতে হতো। এরা কি করলো? এরা গিয়ে 31 ডিসেম্বর অব্দি স্টে চেয়ে নিল, বললো যে আমার স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, তো সুতরাং আমার কিছু লোকজন দরকার, সেখানে যোগ্য অযোগ্য সবাই একসাথে গিয়ে কাজ করবে। ওরা কিন্তু লিস্ট ভাগ করলো না। ওই সম্মানের জন্য, ওই সম্মানটার জন্য এরা আজকে আন্দোলনটা করছে। আর এরা
এরা বারবার যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, যারা সমাজকে ধ্বংস করছে, তারা এখানে এসে বড় বড় কথা বলছে। সামান্য কথা বলুন না, আমি একটা জিজ্ঞেস করছি, যারা অযোগ্য তাদেরকে টার্মিনেশন দিয়ে দিন, বাদ দিয়ে দিন। সুপ্রিম কোর্ট বলছে, কিন্তু ওনারা কি করলেন? ওনারা চলে গেলেন, চলে গিয়ে বললেন আমাকে মাই লর্ড আমাকে 31 ডিসেম্বর অবধি এনারা কাজ করবেন, সবাই কাজ করবে, তার অনুমতি দিন। মানে এটা কি? মানে এটা কি হচ্ছে? একটা কথা, তার কারণে যারা খুশি করতে পারে, তার কারণ হচ্ছে ভোটে জিতছে বলে আমি ভোটে জিতছি। আরে ভোটে কিভাবে জিততে না হয়? কিন্তু প্রীতম একটা বিষয় দুর্নীতি হয়েছে, এটা আদালতও বলেছে, কিন্তু দুর্নীতি যারা করলো সবাই এখন অভিযুক্ত রয়ে গেল, দোষী সাব্যস্ত তো করতে হবে, সাজা দিতে হবে। সেটা হয় কোথায়? সেটা হয় কোথায় প্রীতম? সেটা হতে হবে তো। আমরা দুর্নীতি নিয়ে চিল্লাবো, রাস্তায় আন্দোলন করবো, যারা দোষী তাদের শাস্তি হবে না। কালীঘাটের কাকু, সেই কাকু বারবার উনি নিয়ে আজকে এসএসকেএম হসপিটালে লুকিয়ে রাখছেন। কি দেখেছি আমরা? যে বাচ্চাদের যেখানে হসপিটাল, সেখানে বাচ্চাদের কোনো জায়গা নেই, কাকু গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। এমন দেখেছি দিনের পর দিন। ওই জনৈক অভিষেক ব্যানার্জি নিজে, সেটা স্বয়ং অভিষেক ব্যানার্জি নিজে স্বীকার করেছে, তারা সবাই চুরি করেছে। অথচ তারা আজকে বলতে বিরতি আছেন, জোর গলায় বলছেন। আরে জোর গলায় বলুন না, আপনি বলে দিন যে ভাই আপনারা যান, আপনারা যোগ্য, এই নিন, আর এরা হচ্ছে অযোগ্য। এইটুকু বলতে কি অসুবিধা আছে? অসুবিধা একটা কি বলুন তো, আজকেই 6,000 লোক, 7,000 লোক, 8,000 লোক, 10,000 লোক যাদের চাকরি আপনারা বিক্রি করেছেন না, তারা সবাই ওই প্রত্যেকটা তৃণমূলের সিন্ডিকেট নেতাগুলোর বাড়িতে হামলা করবে। এই ব্রত বসু কি বলেছিল? যারা তৃণমূল করে তারাই চাকরি পাবে। কিভাবে পাবে ওটা আমার ব্যাপার, যখন ওনার ব্যাপার উনি আজকে জবাব দিচ্ছেন না কেন? উনি বলেছিলেন গতকাল উনি যোগ্যতার তালিকা প্রকাশ করে দেবেন, অযোগ্যতা আলাদা করবেন, কোথাও করলেন না তো। আজকে বলছেন না না ওইসব তালিকা প্রকাশ করবো না। মানেটা কি? কি মানেটা কি? ভাস্কর বাবু বলছেন না, বলছে তার থেকে বেশি উত্তরটা নেই। ভাস্কর দা উত্তরটি দেখো, একটা কথা বলছি যে যারা সম্পূর্ণ প্যানেল বাতিলের দাবি জানিয়েছিল, আর আমরা তো সেটা বলিনি, যোগ্য প্রার্থী হিসেবেই তো তারা স্কুলে যাবেন। অযোগ্যরা যেতে পারছে না, তারা মাইনে পাচ্ছে না, এবং আগামী দিনে শেষ করুন। আমি বাইরে আছি, রিভিউ করলে চাকরিটার জন্য যে রিভিউ করার জায়গাটা আপনারা নষ্ট করছেন। আপনারা যে স্কুলে যাচ্ছেন এবং আপনারা যে মাইনে পেতে চলেছে, এটা কি অযোগ্য হিসাবে? এটা পেতে চলেছে আপনারা যোগ্য হিসাবে। সুতরাং আপনারা নিজেদেরকে অযোগ্য যদি মনে করেন, কিন্তু এরা আপনারা যোগ্যতার ভিত্তিতেই আপনারা যাচ্ছেন। এই যে 17,206 এই সংখ্যাটা আপনারা ওখানে অবস্থান করে সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করে আপনাদের বাড়ি ফিরে যাওয়াটা, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন আপনাদের বাড়ি ফিরে যাওয়া এবং স্কুলে যাওয়াটা বাঞ্ছনীয়। কারণ আপনারা মাইনে পাচ্ছেন, আপনারা কি মাইনে পাচ্ছেন না? আপনারা কি স্কুলে যাবেন? আপনারা কি মাইনে বয়কট করেছেন যে আমরা স্কুলে যাব না? তাহলে আপনারা বলুন কেন মাইনে নিচ্ছেন? আপনারা কেন মাইনে নেবেন? কিছু ডাক্তার এসেছে, অনুদান করছে, আপনাকে এই সুযোগ করে দিচ্ছে। এই আন্দোলনটাকে আন্দোলন বলা যাচ্ছে না, কারণ এটা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে। না গিয়ে মাইনে খারাপ লাগবে না, খারাপ লাগবে না যে আমরা পড়িয়ে মাইনে নিচ্ছি সরকারের কাছ থেকে। তখন সরকারের কাছ থেকে আমরা মাইনে নেবে, তখন আপনাদের স্কুলে যাওয়াটা কি কর্তব্য নয়? সবার কাছে আসবো। আর আমার কাছে 2 মিনিট মাত্র আছে। ভাস্করটা আসবো। উমাদিকে দিয়ে শেষ করব আমি। একটা বিষয় প্রীতম খুব সংক্ষেপে, হ্যাঁ, সেটা তো এটা তো ফ্যাক্ট যে 31শে ডিসেম্বরের পর এনাদের চাকরিটা আর থাকছে না। এই কথাটাই বলা হচ্ছে। সেই জন্যই ওরা বারবার বলছে। কয়েকদিন আগে বাবু আবার ক্যামেরার সামনে নাটক করলেন, তার আগে মুখ্যমন্ত্রী নাটক করলেন, 5 বার নাটক করলেন, ডবল চাকরি দেওয়া বললো। বাবু কি বললেন যে গতকাল 21 তারিখে ওনাদের তালিকা প্রকাশ করে দেবেন। ওনাদের তো এইটুকুই যাবে যে আমরা যোগ্য তালিকা প্রকাশ করে দিন, যারা অযোগ্য তাদের বাদ দিন। আদালতও তাই বলছে, সুপ্রিম কোর্টও তাই বলছে, কিন্তু ওনারা কি করলেন? ওনারা রিভিউ করলেন না। আমার কথা হচ্ছে যে ওনারা কি বললেন আমরা জানি। প্রীতম, আমার কথা হচ্ছে যে এটা
যারা দোষ করেছে তাদের শাস্তি পাওয়ানোর দায়িত্ব তদন্তকারীদের। মুশকিল হচ্ছে এদের চাকরি পাওয়া নিয়ে আর কোনো অপশন নেই, কিন্তু পরীক্ষায় বসা আমরা তো ছাড়া। বারবার বলছি আজকে এনাদেরকে এই যেই প্রবলেমটা আজকে এসএসসির জন্য হয়েছে, এসএসসি যদি যোগ্য অযোগ্য তালিকা ভাগ করে সুপ্রিম কোর্টে দিয়ে দিত, তাহলে এরা সবাই চাকরিটা আরে বেঁচে কে যেত। বলেছে? কিন্তু সুপ্রিম তারা কোর্ট থেকে পেয়েছে তারা তালিকাটা। করলো না। সুপ্রিম নিজে থেকে তারা তৈরি কেন করেছে। করলো না? যাদের টাকা সুপ্রিম কোর্ট যে তালিকাটা পেয়েছে, চাকরিটা সেই বিক্রি করলো, তালিকা এসএসসি তাদেরকে দেওয়া। বাঁচানোর জন্য আচ্ছা, মমতা ব্যানার্জি নেতাজি ইন্দিরা আমার সময় প্রায় শেষ, প্রায় শেষ। প্রীতম, কেন অযোগ্যতা দেখা হবে? প্রীতম। কেন দেখা হবে? ভাস্করদা খুব সংক্ষেপে, ভাস্করদা খুব সংক্ষেপে। প্রীতম, আমার সময় একদম শেষ। ভাস্করদা খুব সংক্ষেপে। এই তালিকা নিয়ে বিভ্রান্তি করবেন না। সুপ্রিম কোর্ট যে তালিকাটা পেয়েছে সেই তালিকা এসএসসি দ্বারাই দেওয়া, যেহেতু কেস চলছে এখন এই কিসের মুহূর্তে কেস চলছে? সুপ্রিম কোর্টের কেন মিথ্যা কথা বলছেন? কোনো কিছু করা যায় না। আপনি এটা বুঝুন, তদন্ত কিসের চলছে, কেস? সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট অর্ডার ছাড়া পুরো করা যায় না। আজকে যদি দেখা যায় যে এইটা করা হয় তখন রিভিউ পিটিশনে কেন বললেন না? আমরা দুর্বল হয়ে পড়বো, এই কথাটাই বলতে চাইছি। সুতরাং মানুষকে বিভ্রান্ত করবেন না, আপনারা বাড়ি যান, আচ্ছা আপনারা আচ্ছা, স্কুলে যান। উমাদি খুব সংক্ষেপে, আপনাকে দিয়ে শেষ করবো, বলুন। স্যার এই প্রসঙ্গে উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। গভর্নমেন্টকে বারবার বলা হচ্ছে আপনাদের কাছে এই মুহূর্তে স্কুলে গিয়ে পড়ানোটাই অপশন থাকছে দেখুন 31 তারিখ অবধি। হ্যাঁ, পড়ানোটাই আমাদের একমাত্র অবলম্বন বলেই যাচ্ছে। আমরা সরকারি চাকরিতে সরকারি স্কুলে নিয়োগ হয়েছি, কিন্তু আজকে যেটা প্রশ্ন হচ্ছে, আমি যখন যে ছেলেটাকে পড়াতে যাব, আমার ছাত্র ছাত্রীকে আমাদের তো বারবার বাদ দেওয়া হচ্ছে, যোগ করা হচ্ছে। একবার বাদ দেওয়া হলো, আবার যোগ করা হলো, আবার যোগ করা হলো, আবার বাদ দেওয়া হলো, আমাদের নিয়ে ছিনিমিনি হচ্ছে। আবার হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ লাস্ট। তাহলে আমি যে ছেলেটাকে পড়াবো, ওই ছেলেটা আমার কাছ থেকে যে শিক্ষা নেবে, ও কি করে জানবে যে শিক্ষক বা শিক্ষিকা আমাকে পড়াচ্ছে উনি যোগ্য না উনি অযোগ্য? উনি আমাকে সঠিক শিক্ষা দিচ্ছেন। আপনারা কতক্ষণ থাকবেন এসএসসি দপ্তরের সামনে? যতক্ষণ না পর্যন্ত অযোগ্যদেরকে টার্মিনেশন দিয়ে আমাদেরকে ফ্রেশ ভাবে নতুন করে 60 বছরের স্থায়িত্ব নিয়ে স্কুলে যোগদান করা, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং না, এই স্থায়িত্ব নিয়ে স্কুলে যোগদান করানোর বিষয়টা এসএসসির হাতে তো নেই, আমার সময় একদম নেই। একটা কথা বলছি, উনি অনেক সময় আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পুলিশকে বাঁচানোর জন্য অনেক সময় ধর্ণা করেছেন। উনি চলুন 26,000কে নিয়ে সুপ্রিম কোর্টে চলুন। ফলে এটুকু বোঝা গেল যে বিষয়টা এখনো পর্যন্ত স্ট্যান্ড আপ সিচুয়েশন, এখনই যে আন্দোলন উঠে যাবে এর নিশ্চয়তা এখনো আমরা পেলাম না। কতক্ষণ চলে ধর্ণা, আন্দোলন ওঠে কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। প্রত্যেককে অনেক ধন্যবাদ। সময় একটা বিরতির। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।